আচ্ছা, এবার আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে জেনারেশন অ্যান্ড কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস। ঠিক আছে, দেখ প্রথম কথা তো একটা জিনিস বুঝতে হবে যে যে কোনো সেল, ঠিক আছে, যে কোনো সেল, আমাদের বডির যে কোনো সেল কিন্তু যখন রিল্যাক্সড থাকছে সেই স্টেটটাকে আমরা বলছি পোলারাইজড স্টেট। মানে কি, যে কোনো একটা সেল, এটা ধর একটা সেল, এবার এটা পোলারাইজ স্টেটে থাকছে যখন এটা রিল্যাক্সড রয়েছে। তার মানে সেলের ভেতরটা থাকবে হচ্ছে সবসময় নেগেটিভ এবং বাইরের যে চার্জটা থাকবে সেটা হচ্ছে পজিটিভ। এখন এই ডিফারেন্সটা কেন থাকে, মানে কেন সেলের ভেতরে নেগেটিভ চার্জ হয় আর কেন বাইরে পজিটিভ চার্জ হয়, তার জন্য তিনটে রিজনস আমাদের জানতে হবে। প্রথম রিজনটা কি? প্রথম রিজনটা হচ্ছে অ্যাক্টিভ সোডিয়াম পটাশিয়াম পাম্প। অ্যাক্টিভ সোডিয়াম পটাশিয়াম পাম্প, এটা থাকলে যেটা হয়, ধর সেলের ওপর এরকম পাম্প রয়েছে, সবসময় কি হবে যে এই সেলটা মানে যেটা পোলারাইজ স্টেটে আছে সেটা তিনটে করে সোডিয়াম সেলের বাইরে পাঠাবে আর দুটো করে পটাশিয়াম তার সাথে সেলে নিয়ে আসবে, এবং এটা সবসময় কিন্তু এনার্জি ইউটিলাইজ করে হয়। আমি লিখেই দিয়েছি অ্যাক্টিভ সোডিয়াম পটাশিয়াম পাম্প, হ্যাঁ, মানে এনার্জি ইউটিলাইজ করে, এনার্জি ইউজ করে, এটিপি ইউজ করে। তাহলে দেখ কি হবে, যে তিনটে করে তুই সোডিয়াম আয়ন মানে তিনটে করে তুই পজিটিভ আয়ন বাইরে পাঠিয়ে দিচ্ছিস সেলের বাইরে, আর তার জায়গায় তুই মাত্র দুটো পটাশিয়াম আয়ন সেলের ভেতরে নিয়ে আসছিস, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ মানে সেলের ভেতরটা একটা নেগেটিভ চার্জ বাড়ার সম্ভাবনা থেকে যাবে। এখন এইটা, এই যে নেগেটিভিটিটা আছে এটা আরও কিছু রিজনসের জন্য থাকে। মানে আমি আবার বলে দিচ্ছি যে তুই বেশি পজিটিভ আয়ন্স বাইরে পাঠাচ্ছিস আর তুই পজিটিভ আয়ন ভেতরে নিয়ে আসছিস সেলের ভেতরে, বাট সেটা কম্প্যারিটিভলি কম, মানে বাইরে তুই যতগুলো পজিটিভ আয়ন নিয়ে যাচ্ছিস তার থেকে কিন্তু কম পজিটিভ আয়ন, মানে যেটা পটাশিয়াম, দুটো তুই পজিটিভ আয়ন মাত্র সেলের মধ্যে নিয়ে আসিস, সেটা একটা রিজন সেলের ভেতরটা নেগেটিভ হওয়ার জন্য। দ্বিতীয় কারণটা হচ্ছে সেলের ভেতর আগে ভাগেই কিছু নেগেটিভলি চার্জড প্রোটিনস এবং আয়ন্স প্রেজেন্ট থাকে। ঠিক আছে, কিছু নেগেটিভলি চার্জ এবং প্রোটিনস এবং আয়ন্স প্রেজেন্ট থাকে, তো এটা আবার বাইরে বেরোতে পারে না, মানে এগুলো কিন্তু আবার ইমপারমিয়েবল, মানে সেলের মেমব্রেনটাকে ক্রস করে এগুলো সেলের বাইরে আসতে পারছে না। তার মানে এটাও একটা রিজন। তাহলে সেটা আমরা লিখতে পারি যে নেগেটিভলি চার্জড proteins and ions। তিন নম্বর পয়েন্টটা দেখ, তিন নম্বর পয়েন্টটা, এটা কিন্তু এনসিইআরটি লাইন, তিন নম্বর যে পয়েন্টটা বলবো এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সেটা হচ্ছে এই যে পটাশিয়াম আয়ন্স যতটুকুই তুই সেলে আনতে সক্ষম হলি, এখানে কিছু চ্যানেলস আছে যেগুলোকে আমরা লিকি চ্যানেলস বলি, সেখান দিয়ে আবার কি হয়, পটাশিয়াম লিক করে বেরিয়ে যাচ্ছে বাইরে। মানে তুই যা পটাশিয়াম নিয়ে এসেছিলিস এই লিকি চ্যানেলসের থ্রুতে আবার প্রচুর পটাশিয়াম কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে। তার জন্য আমরা একটা কথা বলতে পারি যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, যেটা মানে সেলের ভেতরে যেটা নেগেটিভ এবং বাইরে পজিটিভ, এই দুটো চার্জের যে তফাৎটা হচ্ছে, তার মানে কি সেলটা পোলারাইজ স্টেটে আছে এবং এই তফাৎটাকে এই মেমব্রেন মানে অ্যাক্রস দ্য মেমব্রেন এই তফাৎটা হচ্ছে -70 মিলিভোল্ট। ঠিক আছে, -70 মিলিভোল্ট, মানে সেলটা পোলারাইজ স্টেটে রয়েছে, তার মানে সেলের ভেতরটা হচ্ছে নেগেটিভ, বাইরেটা পজিটিভ। তো এই পজিটিভ আর নেগেটিভ মানে নেগেটিভের মধ্যে তফাৎটা কতটা, -70 মিলিভোল্ট, যেটাকে আমরা বলে থাকি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। এখন এই সময়টাতে যখন তুই সোডিয়াম বেশি বাইরে বের করে দিয়েছিলিস আর পটাশিয়াম তার জায়গায় খুব অল্প পটাশিয়াম আয়ন এনেছিলিস, সেটা যেমন একটা নেগেটিভিটির কারণ। তারপরে বলেছি নেগেটিভলি চার্জ প্রোটিনস আছে, কিছু অ্যানায়ন্স আছে, সেটা একটা নেগেটিভিটির কারণ। আবার একটা কথা বললাম তাহলে, যে এই সময় কিন্তু মেমব্রেন মানে এই ফেজটাতে, এই পোলারাইজ ফেজটাতে একটা মেমব্রেন কিন্তু পটাশিয়ামের জন্য বেশি পারমিয়েবল, more permeability
more permeability for potassium ion at resting membrane potential. At resting membrane potential. তো এই তিনটে কারণের জন্য কি হয় যে সেলের ভেতরটা নেগেটিভ থাকে, যে কোনো সেলের ভেতরে সেলটা যখন রিল্যাক্সড আছে। এখন আমাদের বডিতে এরকম খুব কম সেলসই আছে যেখানে আমরা এই চার্জের যে ডিফারেন্সটা রয়েছে, মানে বাইরে পজিটিভ ভেতরে নেগেটিভ, এই স্টেটটাকে রিভার্স করতে পারি। ঠিক আছে, এরকম খুব কম সেলই আমাদের শরীরে আছে যেই সেলটা এটার রিভার্স একটা কন্ডিশন যেখানে আমরা দেখতে পাই। একটা হচ্ছে মাসেল সেল, যেখানে মাসেল কন্ট্রাকশনের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়, এবং তার সাথে সাথে হচ্ছে নিউরনের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা হয়, কারণ এগুলো হচ্ছে এক্সাইটেবল সেল। এই সেলসগুলোকে এক্সাইট করা যায়, স্টিমুলাস দ্বারা এক্সাইট করা যায়। তাহলে যখন আমরা এই একটা নিউরনকে, মাসেল সেলের কথা আমরা এখানে পড়ছি না, একটা নিউরন যখন এক্সাইটেড হয় তাহলে তার থ্রুতে, তার পুরো অ্যাক্সনের লেন্থের থ্রুতে কিভাবে ডিপোলারাইজেশন হচ্ছে এবং সেই ইম্পালসটা কি করে পুরো অ্যাক্সনের লেন্থ বরাবর মুভ করছে এবং পরের নিউরনটাতে গিয়ে পৌঁছচ্ছে, সেটা কিন্তু আজকে আমাদের মেনলি এখানে আলোচনার বিষয়বস্তু। তো তার জন্য যেটা আমি বলবো তোদের, এরপরের স্লাইডটাতে আমরা চলে আসছি, যেটা শুরু কি করে হয়। যেমন আমি তোদেরকে প্রথমেই একটা কথা বললাম যে সেলের ভেতরটা রয়েছে নেগেটিভ এবং বাইরেটা রয়েছে পজিটিভ। এখন আমি এটাকে ছোট ছোট দুটো তিনটে রিজনসে ভাগ করে নিচ্ছি। এটা ধর এ রিজন, এটা ধর বি রিজন, ঠিক আছে? তো এরকম একটা স্টেট রয়েছে। এখন এটা তো নর্মালি এই স্টেটটাতে থাকে। এবার কি হয়, ধর প্রথম স্কিনে, মানে একটা স্কিনের ওপর ধর কোনো একটা স্টিমুলাস আমি ফিল করতে পারলাম, ধর কোনো একটা ইনসেক্ট বসেছে। এবার সেই ইনসেক্টটা বসলে পরে সঙ্গে সঙ্গে যেটা হয়, মানে ধর আমাদের হাত আছে, ঠিক আছে? এবার সেই ইনসেক্টটা বসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কিছু চ্যানেলস রয়েছে, এগুলোকে মেকানিক্যালি গেটেড চ্যানেলস বলে। ঠিক আছে, মেকানিক্যালি গেটেড চ্যানেলস বলে যে স্কিন যদি কোনো একটা তোর চেঞ্জ, মানে সেটা প্রেশার হতে পারে, টাচ হতে পারে, যে কোনো একটা সেন্সেশন ধর স্কিনের ওপর এলো, তাহলে এই মেকানিক্যাল গেটেড চ্যানেলসগুলো ওপেন হয়ে যায় এবং সোডিয়াম আয়নস এই চ্যানেলসের থ্রুতে সেলের ভেতরে ঢুকতে থাকে, সোডিয়াম আয়ন ঢুকতে থাকে। এবার তোর ফার্স্ট যে নিউরনটা রয়েছে, প্রথম যে নিউরনটা রয়েছে, মানে যার ডেনড্রাইটটা এই স্কিন থেকে স্টিমুলাসটাকে রিসিভ করবে, ঠিক আছে, যার ডেনড্রাইটটা স্কিন থেকে স্টিমুলাসটা রিসিভ করবে, তার কাছে সোডিয়াম আয়ন যখন পৌঁছবে, সোডিয়াম আয়ন তো এক জায়গায় থাকবে না, এটা মুভ করবে। তো যখন সোডিয়াম আয়ন মাইগ্রেট করে, আর ধর কোনো একটা নিউরনের এই যে রিজনটা দেখিয়েছি এ রিজন, এখানে ধর এসে পৌঁছলো, এই রিজনটাতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কি হবে, এই রিজনটাতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কি হয় যে তুই জানিস তুই আগে কিন্তু সোডিয়াম আয়ন বাইরে বের করে দিয়েছিলিস আর পটাশিয়াম আয়ন তার জায়গায় সেলের ভেতরে ঢুকেছিল। তার জন্যই কিন্তু সেলের ভেতরটা নেগেটিভ ছিল আর বাইরেটা পজিটিভ ছিল, যেটাকে আমরা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল বলেছি। তো এখন এই সিচুয়েশনটা রিভার্সড হবে, ঠিক আছে, এই সিচুয়েশনটা রিভার্সড হবে। তাতে এই যে সোডিয়াম আয়নগুলো মাইগ্রেট করে যদি এই এ রিজনটাতে রিচ করে, তাহলে এখানে সেল মেমব্রেনের ওপরে যে, মানে এখানে এক্ষেত্রে এটা বেসিক্যালি অ্যাক্সোলেমা আর কি, অ্যাক্সনের বাইরে যে মেমব্রেনটা আছে, তো তার ওপর বসে থাকা সোডিয়াম পাম্পস খুলে যায় এবং সেই পাম্পের থ্রুতে, যেহেতু বাইরে সোডিয়াম বেশি আছে, কারণ তুই সোডিয়াম সব সেলের বাইরে এতক্ষণ ছিল না, আমরা বাইরে পাঠাচ্ছিলাম পোলারাইজ স্টেটটাকে মেনটেন করার জন্য, সেই সোডিয়াম আয়ন্সগুলোই কিন্তু তাদের হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে এন্টার করতে থাকবে। সেই আয়ন্সগুলো তাদের হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন এন্টার করতে থাকবে। এবার এখানে যখনই এন্টার করতে থাকে তখন তুই একটা জিনিস বুঝে না, এখন কিন্তু শুধু সোডিয়াম চ্যানেলস ওপেন আছে, অন্য কোনো চ্যানেল, অন্য কোনো আয়নের চেঞ্জেস এখন আমাদেরকে ভাবলে চলবে না। শুধু সোডিয়াম চ্যানেলসগুলো ওপেন হয়েছে, সোডিয়াম পাম্পস ওপেন হয়েছে, তার থ্রুতে প্রচুর সোডিয়াম আয়নের ইনফ্লাক্স হচ্ছে, সেলের ভেতরে এন্টার করছে। এবার তাহলে এখানে একটা চার্জের তারতম্য হলো, একটা ডিফারেন্স হলো,
মানে এখানে পজিটিভ আয়ন নিয়ে আসা মানেই হচ্ছে তুই বাইরের থেকে পজিটিভ আয়ন কমিয়ে দিচ্ছিস, মানে তুই রিভার্স করে দিচ্ছিস, তুই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল যেটা এতক্ষণ মেনটেন হয়েছিল সেটাকে কিছুটা কিন্তু রিভার্স করে দিয়েছিস। এবার রিভার্স করাতে কি হলো, রিভার্স করাতে যেটা হলো এইখানটাতে তোর কিন্তু আর চার্জটা পজিটিভ মানে নেগেটিভ থাকবে না, এটা হয়ে যাবে তোর পজিটিভ। এই চার্জটা হয়ে গেল, এই রিজনটার জন্য আমি বলছি, এই চার্জটা হয়ে গেল পজিটিভ, এবং তার বাইরে যে চার্জগুলো যেগুলো তোর পজিটিভ চার্জ ছিল সেগুলো এখন নেগেটিভ হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার, সেগুলো এখন তোর হয়ে গেছে নেগেটিভ। সেগুলো হয়ে গেল তোর নেগেটিভ। তার মানে ভেতরে এখন তোর পজিটিভ চার্জ আর বাইরে হচ্ছে নেগেটিভ চার্জ। তার মানে তুই দেখ, তুই কিন্তু এই সিচুয়েশনটাকে কি করে দিয়েছিস, রিভার্স করে দিয়েছিস। তুই এই সিচুয়েশনটাকে কি করলি, রিভার্স করলি। তাহলে এই যে তুই রিভার্স করে দিলি, এই যে তুই জায়গাটাকে রিভার্স করে দিলি, এই রিজনটাকে তুই রিভার্স করে দিলি, এর মানে এখন আবার কিন্তু ওই চার্জটা মেমব্রেনের বাইরে এবং ভেতরে রিভার্স হয়ে গেল। তাহলে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল এখন এটাকে আমরা আর বলতে পারবো না। এর মানে হচ্ছে এই সময় এই জায়গাটা ডিপোলারাইজড হয়ে গেছে, ঠিক আছে? এই সময় এই জায়গাটা কি হয়ে গেল, ডিপোলারাইজড হয়ে গেল। ডিপোলারাইজড হয়ে গেল মানে বাইরেরটা নেগেটিভ হয়ে গেল আর ভেতরেরটা পজিটিভ হয়ে গেল, কারণ প্রচুর সোডিয়াম আয়ন এখানে এন্টার করছে। এবং যে মুহূর্তেই এই ডিপোলারাইজেশনটা হলো, তার মানে তুই দেখ এখন যে তোর চার্জের ডিফারেন্সটা, যেটা আগে কি ছিল, বাইরে পজিটিভ ছিল ভেতরে নেগেটিভ ছিল, যেটাকে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল বলেছিলাম আমরা, এখন কিন্তু এটা রিভার্সড হয়ে গেছে। এবং রিভার্সড হয়ে যাওয়ার ফলে এই যে চার্জের ডিফারেন্সটা এবার গিয়ে দাঁড়ালো, এটাকে আমরা বলছি অ্যাকশন পোটেনশিয়াল জেনারেটেড হয়। এটাকে আমরা বলছি অ্যাকশন পোটেনশিয়াল, যেটা জেনারেটেড হয়েছে। আর এখন তোর মেমব্রেনটার এই অংশটুকু মানে অ্যাক্সনের এই অংশটুকু কিন্তু তোর ডিপোলারাইজড। এবার অবশ্যই সোডিয়াম তো এখানে বসে থাকবে না, সোডিয়াম এখানে বসে থাকবে না। এবং যেই মুহূর্তেই এই ডিফারেন্সটা ক্রিয়েটেড হয়ে গেল, এই চার্জের ডিফারেন্সটা ক্রিয়েটেড হয়ে গেল, মানে তোর অ্যাকশন পোটেনশিয়াল জেনারেটেড হয়ে গেল, তখন সোডিয়ামের যে পাম্পসগুলো ছিল, সেই পাম্পসগুলো কিন্তু আর ওপেন থাকবে না, সেই পাম্পসগুলো হয়ে যাবে ক্লোজড। মানে সোডিয়াম যেটা ভেতরে ঢুকেছে আর তো ফার্দার সোডিয়াম ঢুকতেই পারবে না, কারণ এটা খুব শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য হয়, ঠিক আছে? এটা খুব শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য হয়, সোডিয়াম তো আর ফার্দার ঢুকতেই পারবে না, সোডিয়াম ফার্দার কিন্তু এখানে ঢুকতে পারবে না। উল্টে এই মেমব্রেনের ওপর কিছু পটাশিয়ামের জন্য কিছু চ্যানেলস থাকে, পাম্প থাকে। আর কি হয়, তুই পোলারাইজ স্টেটে রাখার জন্য যে পটাশিয়াম আয়ন্সগুলো সেলের ভেতরে নিয়ে এসেছিলি, যার জন্য আমরা বলি না একটা কথা যে মোস্ট অ্যাবান্ডেন্ট ইন্ট্রাসেলুলার আয়ন হচ্ছে পটাশিয়াম আয়ন, এটা জানি আমরা, ঠিক আছে? মোস্ট অ্যাবান্ডেন্ট ইন্ট্রাসেলুলার নিয়ে প্রশ্নও করেছিল কয়েকবার। ইন্ট্রাসেলুলার আয়ন হচ্ছে পটাশিয়াম, কারণ তুই সেটাই করেছিস, পটাশিয়াম বলেছিলিস পোলারাইজ স্টেটের কন্ডিশনে, মনে করে দেখ। তো এই যে এখন এই পটাশিয়াম আয়নগুলো আছে, তার মানে কি এখানে পটাশিয়াম আয়নের কনসেন্ট্রেশন হাই, বাইরে পটাশিয়াম আয়নের কনসেন্ট্রেশন লো। সোডিয়াম পাম্প বন্ধ হয়ে গেছে, সোডিয়াম কিন্তু এখন এই রিজনটার মধ্যে তুই ধরে নে ট্র্যাপড আছে, সোডিয়াম আর বেরোতে পারছে না। তাহলে কি হবে, এর ভেতর থেকে এখন হায়ার টু লোয়ার কনসেন্ট্রেশন পটাশিয়াম মুভ করতে থাকবে। হায়ার টু লোয়ার কনসেন্ট্রেশন কি হবে, এখানে পটাশিয়াম বেশি বাইরে কম, তো অটোমেটিক্যালি কি হবে, হায়ার টু লোয়ার মানে কনসেন্ট্রেশনে পটাশিয়ামের মুভমেন্ট হচ্ছে। তার মানে পটাশিয়াম মুভ করা মানেই, পটাশিয়াম এই যে বাইরে যাচ্ছে, এটার মানে কিন্তু আবার তোর এই রিজনের চার্জটা দেখ চেঞ্জ হয়ে গেল। এই রিজনের চার্জটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হয়ে যাবে, তুই পটাশিয়াম আয়ন মানে পজিটিভ আয়ন তুই অনেক বার করে দিচ্ছিস সেল থেকে, পটাশিয়াম আয়ন তুই সেল থেকে বার করে দিচ্ছিস, এবং তার ফলে তুই যখন পটাশিয়াম আয়ন মানে এখান থেকে সেল থেকে বেরিয়ে যাবে, তার মানে কিন্তু সেলে আবার একটা নেগেটিভিটির সিচুয়েশন অ্যারাইজ করবে, আবার সেলের ভেতরে একটা নেগেটিভিটির সিচুয়েশন অ্যারাইজ করবে। আর বাইরেরটা কি হবে, পজিটিভ হয়ে যাবে, বাইরেরটা পজিটিভ হয়ে যাবে। কিন্তু এবার এর যে পাশের রিজনটা, মানে এই ঘটনাটা যখন ঘটছে, যখন সোডিয়াম পাম্পগুলো বন্ধ হয়ে গেছে, তখন সোডিয়াম তো আর এ রিজনে থাকবে না, ও তো মাইগ্রেট করা শুরু করবে বি রিজনটাতে, পাশের রিজনে সোডিয়াম মাইগ্রেট করা স্টার্ট করবে, কারণ এখানে সোডিয়ামের পাম্প বন্ধ, সোডিয়াম আর বেরোতে পারছে না। তার মানে যেখানে সোডিয়ামটা ট্র্যাপড আছে, ওই পয়েন্টে কি হবে, ট্র্যাপ সোডিয়ামগুলো পাশের রিজনটাতে মাইগ্রেট করা শুরু করবে। আর যেহেতু এখানে পটাশিয়াম আয়ন চ্যানেলসগুলো খুলে গেছে, ওপেন হয়ে গেছে, তো পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে, তার মানে কি তোর নেগেটিভিটি অটোমেটিক্যালি এখানে ইনক্রিজ করবে। তার মানে তুই এখন কিন্তু এটাকে আর ডিপোলারাইজ বলতে পারবি না,
তুই এই জায়গাটাকে আর ডিপোলারাইজড বলতে পারবি না, তুই এটাকে বলে দিবি হচ্ছে, এই সময় আমরা এটাকে বলবো রিপোলারাইজ স্টেট। এটাকে আমরা বলবো রিপোলারাইজ স্টেট, কারণ আবার আমার সেই আগের জিনিসটাতে আমি ফিরে এসেছি। ঠিক আছে, রিপোলারাইজ মানে অ্যাকচুয়ালি ডিপোলারাইজ থেকে যেহেতু পোলারাইজডে ঢুকছে, তার জন্য এটাকে ইমিডিয়েটলি আমরা এই জায়গাটাকে বলছি হচ্ছে রিপোলারাইজ স্টেট। এবং এই যে সোডিয়াম এখানে এন্টার করেছিল, তার জন্য আবার এই রিজনটাতে সেম ব্যাপারটা রিপিটেশন হবে। সেম ব্যাপারটা রিপিটেশন হবে, কি রিপিটেশন হবে, এর ওপরে যে সোডিয়াম পাম্পগুলো রয়েছে, এখানে সোডিয়াম আসার জন্য আবার সেই সোডিয়াম পাম্পগুলো ওপেন হয়ে যাবে, এবং যার ফলে বাইরের থেকে সোডিয়াম ভেতরে এন্টার করবে। ঠিক তোর আগের কেসটাতে রিজন এর ক্ষেত্রে যেটা হলো, এখান থেকে ট্র্যাপ সোডিয়ামগুলো মাইগ্রেট করে রিজন বিতে গেছে, এবং তার সাথে কি হয়েছে, তোর বাইরের থেকে আবার ভেতরে সোডিয়াম এন্টার করতে শুরু করে দিল। এটা হবেই, স্বাভাবিক ব্যাপার। যখন এন্টার করতে শুরু করে দেবে, তখন আবার এই মানে সিচুয়েশনটা আমি অন্য একটা কালিতে দেখাচ্ছি, যাতে তোদের এই দুটো রিজনের চার্জের ডিফারেন্সটা বোঝা যায়। তার মানে এই জায়গাটা আবার কি হয়ে গেল, পজিটিভ হয়ে গেল, এই জায়গাটা আবার পজিটিভ হয়ে গেল, এবং বাইরেরটা কিন্তু নেগেটিভ হয়ে গেল, বাইরেরটা নেগেটিভ হয়ে গেল। তো বারবার বারবার এই জিনিসটা কিন্তু রিপিটেশন হতে থাকে। কিরকম রিপিটেশন, মানে এবার যেই আমি বললাম অ্যাকশন পোটেনশিয়াল জেনারেটেড হয়েছে, এটাও তো অ্যাকশন পোটেনশিয়াল। ঠিক আছে, এই যে চার্জের ডিফারেন্সটা হলো, এটাও হচ্ছে তোর অ্যাকশন পোটেনশিয়াল। তো যেই অ্যাকশন পোটেনশিয়াল জেনারেটেড হলো এখানে, আবার সেই সোডিয়াম পাম্প বন্ধ হয়ে যাবে এবং পটাশিয়াম পাম্প খুলে যাবে। আবার সোডিয়াম পাম্প বন্ধ হয়ে যখন পটাশিয়াম পাম্প খুলে যাবে, তখন অটোমেটিক্যালি পটাশিয়াম সেলের ভেতর থেকে সেলের বাইরে বেরোতে শুরু করে দেবে, পারমিয়াবিলিটি বেড়ে যাবে সেল মেমব্রেনের পটাশিয়ামের জন্য। আর সোডিয়ামগুলো আবার ট্রাভেল করে তার পাশের রিজনটাতে, যদি রিজন সি বলি, তার পাশের রিজনটাতে মাইগ্রেট করবে। তো এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। তো যখন তোর এখানটা চার্জটা চেঞ্জ হয়েছিল, যখন অ্যাকশন পোটেনশিয়াল চেঞ্জ মানে জেনারেটেড হয়েছিল, তখন আমরা এই সিচুয়েশনটাকে ডিপোলারাইজেশন বলেছিলাম। আমরা এটাকে ডিপোলারাইজেশনটা আগের ক্ষেত্রে আমরা পড়লাম, ডিপোলারাইজ, তার মানে এটা আবার ডিপোলারাইজড হলো। এবং যখন সোডিয়াম মাইগ্রেট করছে, সোডিয়াম পাম্প বন্ধ হয়ে গেছে, পটাশিয়াম আবার বেরিয়ে আসছে চ্যানেলসের থ্রুতে, কারণ পটাশিয়ামের পারমিয়াবিলিটি বেড়ে গেছে, তখন কিন্তু তোর এই স্টেটটাও ডিপোলারাইজ থেকে আবার সেম জিনিসটা রিপিটেশন, মানে সেম জিনিসটাতে আবার ফিরে আসবে, সেটা হচ্ছে রিপোলারাইজ স্টেট। তাহলে প্রত্যেকটা অংশ কিন্তু ডিপোলারাইজড হতে থাকছে, এবং তার আগের রিজনগুলো যেখান থেকে সোডিয়াম মুভ করে যাচ্ছে, কারণ বারবার বলছি সোডিয়াম ট্র্যাপড হয়ে গেছে, সোডিয়ামের পাম্পগুলো বন্ধ হয়ে গেছে, সোডিয়াম পরের রিজনটাতে মাইগ্রেট করে যাচ্ছে বলে কিন্তু একটা করে জায়গা ডিপোলারাইজড হচ্ছে, পরেরটা যখন ডিপোলারাইজড হবে আগেরটা হয়ে যাচ্ছে রিপোলারাইজেশন। কারণ আগেরটাতে আবার তোর নেগেটিভিটি বাড়ছে, কারণ তুই সোডিয়ামগুলোও সরিয়ে দিয়েছিস, এবং উল্টে পটাশিয়াম পাম্প ওপেন হওয়াতে কি হয়েছে, পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে। তার মানে পজিটিভ আয়নের ঘাটতি ঘটছে, পজিটিভ আয়নের ঘাটতি ঘটছে সেলের ভেতরে। তার জন্য এই জিনিসটা এভাবে রিপিটেশন হবে। হতে 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 একটা সিচুয়েশন অ্যারাইজ করবে, যখন এই ইম্পালসটা তোর এসে পৌঁছবে হচ্ছে একদম অ্যাক্সোনাল এন্ডিংয়ে, একদম অ্যাক্সোনাল এন্ডিংয়ে। এবং এর সাথে আরেকটা কথা তোদেরকে বলে রাখি, এটাকে সার্কিট কেন বলছি, এটাকে সার্কিট এই জন্য বলছি কারণ ভেতরে এ রিজন থেকে বি রিজনে, এ রিজন থেকে বি রিজনে জিনিসটা তোর এইভাবে মুভ করছে, এইভাবে মুভ করছে। মানে আমি সোডিয়ামের ক্ষেত্রেই বলছি, চার্জটা যেটা সোডিয়ামের মাইগ্রেশনের জন্য এভাবে মুভ করছে। আর তুই বাইরে, এটা মেমব্রেনের ভেতরে, এটা ইনার সাইড অফ দ্য মেমব্রেন, এবং বাইরে যদি দেখিস, বাইরে কিন্তু এটা কি হচ্ছে, বাইরে এটা উল্টো হচ্ছে। মানে তোর এই জায়গাটা এবার ডিপোলারাইজড হয়ে গেছে, আগের অংশটা রিপোলারাইজেশন হচ্ছে বলে এই জায়গাটায় প্লাস হয়ে গেল, আর আগের অংশটা আবার নেগেটিভ হয়ে গেল। তার মানে এটা দেখ একটা সার্কিট, এটা একটা সার্কিট যে ভেতরে এ টু বি সাইড হচ্ছে আর বাইরে বি টু এ সাইডে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সার্কিটের মতন চলছে এই জিনিসটা। তো ফাইনালি যখন তোর এই সোডিয়াম আয়ন্সগুলো এখানে এসে পৌঁছবে, যেটা তোর সাইন্যাপসের কাছে, ঠিক আছে, সাইন্যাপসের কাছাকাছি, মানে এটা হচ্ছে আমাদের প্রি সাইন্যাপটিক এরিয়া আমরা বলি, প্রি সাইন্যাপটিক এরিয়া, তারপর হচ্ছে পোস্ট সাইন্যাপটিক এরিয়া, পোস্ট সাইন্যাপটিক এরিয়া। তো কি হয়, প্রি সাইন্যাপটিক এরিয়াতে এরকম সাইন্যাপটিক ভেসিকলস থাকে, ঠিক আছে, প্রি সাইন্যাপটিক এরিয়া সাইন্যাপটিক ভেসিকলস থাকে। এটা যদিও দুভাবে হয়, আমি বলে দিচ্ছি। সাইন্যাপটিক ভেসিকলস থাকে, যদি আমরা কেমিক্যাল সাইন্যাপসের কথা বলি, এটা অ্যাকচুয়ালি একটা কেমিক্যাল সাইন্যাপস, ঠিক আছে, এবং এই কেমিক্যাল সাইন্যাপসের কাজটা রিলেটিভলি স্লো। এটা আমরা মানে সব জায়গায় আমরা এরকম কেমিক্যাল সাইন্যাপসই দেখতে পাই মেজরলি। তো সেখানে কি হয় যে এই নিউরনের যে অ্যাক্সোনাল এন্ডিং আর পরের নিউরনের ডেনড্রাইট, মানে এটা হচ্ছে প্রি সাইন্যাপটিক মেমব্রেন, এটা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন,
এবার এই প্রি সাইন্যাপটিক মেমব্রেনে সাইন্যাপটিক ভেসিকলস আছে, তার মধ্যে রয়েছে অ্যাসিটাইলকোলিন, বিভিন্ন ধরনের নিউরোট্রান্সমিটার্স হয়, আমি এখানে সবথেকে ইম্পর্টেন্টটা বলছি অ্যাসিটাইলকোলিন। তো অ্যাসিটাইলকোলিন বেরোতে থাকবে, কিরমভাবে বেরোয়? অ্যাকচুয়ালি এখানে একটা জিনিস আমি তোদেরকে বলে দিচ্ছি, দেখবি এনসিইআরটিতে এই জিনিসটা লেখা আছে যে এই মেমব্রেনগুলো হচ্ছে তোর এখানে ফিউজড হয়ে যাবে, ঠিক আছে? এই মেমব্রেনগুলো অ্যাকচুয়ালি মানে এই যে ভেসিকলসগুলো আছে, মেমব্রেন বলবো না, মানে ভেসিকলসগুলো যেগুলো আছে সেগুলো মেমব্রেনে এসে ফিউজড হয়ে যাবে, এবং ফিউজড হয়ে যাওয়ার ফলে এখান থেকে নিউরোট্রান্সমিটার্সগুলো এই যে গ্যাপটা, এটা একটা ফ্লুইড ফিল্ড গ্যাপ, যেটাকে আমরা বলি সাইন্যাপটিক ক্লেফট, এই ফ্লুইড ফিল্ড গ্যাপের মধ্যে যখন অ্যাসিটাইলকোলিন চলে এলো, সাইন্যাপটিক ক্লেফটে যখন রিলিজড হয়ে গেল, তখন পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের ওপর কিছু রয়েছে রিসেপ্টার্স, এবং রিসেপ্টারের ওপর গিয়ে তোর কী হবে, অ্যাসিটাইলকোলিনগুলো বসে যাবে, ঠিক আছে? অ্যাসিটাইলকোলিনগুলো কী হবে, এখান থেকে ধর এসিএইচ রিলিজড হচ্ছে, এগুলো এই সাইন্যাপটিক ক্লেফটটা ফিউজ করে গেল প্রি সাইন্যাপটিক মেমব্রেনের সঙ্গে, তারপরে অ্যাসিটাইলকোলিন রিলিজড হলো, যেটা পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের ওপর রিসেপ্টর থাকে। এটা প্রশ্ন আসে যে কোন মেমব্রেনের ওপর রিসেপ্টর থাকে, পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের ওপর রিসেপ্টর আছে, এবং ট্রু ফলস স্টেটমেন্টে দেখবি দেবে, সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করে যায়। যেই মুহূর্তে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের রিসেপ্টরের সাথে অ্যাসিটাইলকোলিন বাইন্ড করে, সঙ্গে সঙ্গে এর ওপর যে সোডিয়াম চ্যানেলসগুলো এখন আছে সেই চ্যানেলসগুলো ওপেন হয়ে যায়, এবং প্রচুর সোডিয়াম আয়ন এন্টার করতে থাকে, প্রচুর সোডিয়াম আয়ন এন্টার করতে থাকে। এবং ঠিক এর আগে, এখান থেকে এখানে সোডিয়াম আয়ন এন্টার করছে, তো ঠিক এর আগে যেটা আমি বললাম যে একটা পুরো একজনের লেন্থের থ্রুতে কিভাবে ইম্পালসটা ট্রাভেল করছে, করে ফাইনালি এখানে রিচ করছে, এখান থেকে যখন নেক্সট নিউরনে যাবে আবার সেম ওয়েতে ইম্পালসটা সেই নিউরনের ভেতর দিয়েও ট্রাভেল করবে। এইভাবে যেতে 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 লাস্ট যে নিউরনটা আছে, যেটা তোর ইফেক্টর অর্গানের সাথে কানেক্টেড, সেই ইফেক্টর অর্গান কী হবে, আলটিমেটলি যে মেসেজটা তোর ইন্টারপ্রিটেড হয়েছিল সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, সেই মেসেজটা, ইন্টারপ্রিটেড মেসেজটা তার একটা কোনো রেসপন্স জেনারেট করছে, সেটা মাসেল বা গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। ইদার মাসেল করলে মাসেল অবশ্যই কন্ট্রাক্ট করবে, আর যদি কোনো গ্ল্যান্ড হয় তাহলে গ্ল্যান্ড কী করবে, তার সিক্রিশনটা ছেড়ে দেবে, রিলিজ করবে। তো এইটাই হচ্ছে নার্ভ ইম্পালস, তোর ট্রান্সমিশন অ্যান্ড কন্ডাকশন। এখন এই যে কেমিক্যাল সাইন্যাপসের কথা বললাম, এটা ছাড়াও আরেক ধরনের সাইন্যাপস আছে যেটাকে আমরা বলি ইলেকট্রিক্যাল সাইন্যাপস। ইলেকট্রিক্যাল সাইন্যাপস অ্যাকচুয়ালি হিউম্যান বডিতে দেখাই যায় না, খুব রেয়ার, ভেরি রেয়ার। এটা এনসিইআরটি দেখবি লিখেছে, এখানেই দেখাই তোদেরকে, এনসিইআরটি লিখেছে এই জায়গায়, এটা ওই ডায়াগ্রামটা যেটা তোদেরকে দেখালাম, এই যে এই জায়গাটা ভালো করে দেখ, যে transmission of an impulse across the electrical synapse is very similar to the impulse conduction along a single axon. An impulse transmission across an electrical synapse is always faster. এবার ইলেকট্রিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে কি হয়, এটা ডিরেক্টলি চলে যায়, ঠিক আছে? এই যে একটা নিউরনের মানে অ্যাক্সন এন্ডিং, আরেকটা নিউরনের ডেনড্রাইট, ঠিক আছে? এর মধ্যে প্রথম কথা গ্যাপটা খুব কম থাকে, আগেরটাতে সাইন্যাপটিক ক্লেফট বা গ্যাপটা যেরকম দেখিয়েছি, অ্যাকচুয়ালি এটা খুব ক্লোজ থাকে, এবং এখানে কি রয়েছে, গ্যাপ জাংশনস, এখানে রয়েছে গ্যাপ জাংশনস। তো এখানে ওই অ্যাসিটাইলকোলিন, ওই সাইন্যাপটিক ভেসিকলের কনসেপ্টটা আসবেই না। অ্যাসিটাইলকোলিন রিলিজড হওয়াটাকে কেমিক্যাল সাইন্যাপসের মধ্যে কেন বলছে, কারণ সেটা একটা কেমিক্যাল কম্পাউন্ড যেটা থ্রুতে নার্ভ ইম্পালস তোর অ্যাকচুয়ালি পরের নিউরনটাতে পৌঁছয়। কিন্তু এক্ষেত্রে এটাকে আমরা ইলেকট্রিক্যাল বলছি, যে এই যে সোডিয়ামটা এই অ্যাক্সোনাল এন্ডিংয়ে রিচ করেছিল, সেইটা কিন্তু ডিরেক্টলি এই গ্যাপ জাংশনসের থ্রুতে, এই গ্যাপ জাংশনসের থ্রুতে মুভ করে পাশের রিচ মানে পরের যে তোর নিউরনটা আছে সেখানে এন্টার করে যাবে, ঠিক আছে? সেখানে এন্টার করে যাবো, এবং স্বাভাবিকভাবে এই জিনিসটা খুব ফাস্ট, ঠিক আছে? এটা খুবই ফাস্ট একটা প্রসেস, ফাস্ট প্রসেস। কোনটা? ইলেকট্রিক্যাল সাইন্যাপস। বাট দিস আর ভেরি রেয়ার ইন আওয়ার সিস্টেম। তারপরে তোদেরকে যেই আমি ইম্পালস আলটিমেটলি কি করে নেক্সট নিউরনে পৌঁছচ্ছে যেটা বললাম, সেটাই এখানে এক্সপ্লেন করেছে, ঠিক আছে?